এটা কি করলি তুই নামিরা? যে তোকে এতটা ভালোবেসে আগলে রেখেছিল তাকেই মেরে ফেললি। এখন কান্না করে কি হবে? তুই তো ওকে মেরেই ফেলেছিস। এখন আবার তুই কেন কাঁদছিস? তুই কান্না বন্ধ কর। তোর কান্না দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যালো। এত সকালবেলা ফোন দিয়েছিস? নামিরা, তুই এখনো ঘুমিয়ে আছিস? অবাক লাগে তোর কাণ্ড দেখে। তুই ভুলে গেছিস আজ আমাদের কলেজে প্রোগ্রাম। ও শিট, আজকে তো প্রোগ্রাম ছিল। আমি একদমই ভুলে গেছি রে। এখন কয়টা বাজে? সকাল 9টা বেজে গেছে। 10টায় প্রোগ্রাম। তুই কি পারবি 1 ঘন্টার মধ্যে তৈরি হতে? দোস্ত, আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। তুই তাড়াতাড়ি আমার বাসায় চলে আয়। আরে আমি এখন আসতে পারবো না, আমি নিজেই রেডি হচ্ছি। প্লিজ দোস্ত, এমনটা করিস না, প্লিজ চলে আয়। তুই যে কি করিস না। দাঁড়া, আসছি। সুবর্ণা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই এত জলদি চলে এলি। তাড়াতাড়ি আয়, আমি সবকিছু রেডি করে রেখেছি। তা না হয় বুঝলাম, কিন্তু তুই আমাকে বল, ফুল এনেছিস? আরে কালকে রাতেই আমি বাবাকে দিয়ে আনিয়েছি। একদম টাটকা, ফ্রিজে রেখে দিয়েছি। পোকা টোকা নেই তো আবার? আরে ধুর, পোকা আসবে কোত্থেকে? ইস, ফুলের যে কি ঘ্রাণ, ইচ্ছে করছে এখনই চলে পড়ি। ভালো কথা। লামিয়াকে বলেছিস আমরা যে ফুল পরবো? সুবর্ণা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল তুই। লামিয়াকে কেন বলতে যাব? জানিস না ও কোন টাইপের? যে শুনবে ফুল এনেছি অমনি বলবে আমাকে একটু দে পড়তে। ঠিকই বলেছিস নামিরা, ওর এই ছোট লোকই স্বভাব আর গেল না। নিজে একটা টাকা খরচ করে কিচ্ছু কিনে না, শুধু আমাদেরটা নিয়ে টানাটানি করে। কিন্তু নামিরা, কলেজে যাওয়ার পর ও তো তোর আর আমার মাথায় ফুল দেখে বলবে আমরা ফুল কোত্থেকে পেলাম। যা সত্যি তাই বলবো। বলবো যে বাবা এনে দিয়েছে। তখন যদি ও পড়তে চায়, শুন সুবর্ণা, তোকেও বলে দিচ্ছি, যদি পড়তে চায় তাহলে সোজা বলবি। ফুল দেওয়া যাবে না, ফুল খুলতে গেলে মাথার চুলও খুলে যাবে। ধুর, কথাই বলবি। শাড়িটা পরিয়ে দে আমাকে। দোস্ত, বেশি করে পিন দিয়ে দে যাতে খুলে না যায়। আরে চিন্তা করিস না, আমি সুন্দর করে পরিয়ে দিয়েছি। যা, এবার ফুল দুটো নিয়ে আয়। তুই দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, ফুল দুটো কোথায়? এখানে তো একটা ফুল। কাল রাতে আমি নিজের হাতে দুটো ফুল রেখেছিলাম। আরে ধুর, তোকে তো বলতে ভুলে গেছি, কালকে তোর ছোট খালা এসেছিল না, ও দেখে নিয়ে গেছে একটা। আমি বলেছিলাম যে একটা নামিরা আর ওর বান্ধবী সুবর্ণার, এরপরও ও নিয়ে গেছে পছন্দের ফুল বলে। এটা কোনো কথা মা? এখন আমরা কি পরবো মাথায়? সুবর্ণা কি ভাববে আমি মিথ্যে কথা বলেছি? আরে বোকা, মিথ্যে কথা হবে কেন? চল, আমি বুঝিয়ে বলছি। তুমি আর কথাই বলো না। এত শখ করে ফুল দুটো আনলাম, তুমি সব মাটি করে দিলে। আহা নামিরা, কি হয়েছে? সমস্যা নেই তো। তুই তুই সব কথা শুনে ফেলেছিস? আরে এটা কোনো বিষয় না, সমস্যা নেই। এই ফুলটা নিয়ে আয়, আমি তোর মাথায় পরিয়ে দিচ্ছি। এটা কেমন দেখায় না? আমি একা পরবো আর তুই পরবি না? বাদ দে, পরতেই হবে না, কেউই পরবো না। আরে কিছু হবে না, নিয়ে আয় তো, আমি পরিয়ে দিচ্ছি। বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে। কার বেস্ট ফ্রেন্ড দেখতে হবে না? কিন্তু সুবর্ণা, তোর জন্য আমার খারাপ লাগছে, তুই ফুলটা পরতে পারলি না। ধুর, বাদ দে তো, কিছু হবে না। ঠিক আছে মা, গেট লাগিয়ে দাও, আমরা যাচ্ছি। কিরে নামিরা, এত দেরি হলো কেন? দেখেছিস বিকেল 5:30 বাজে, আর কিছু সময় পর সন্ধ্যা হয়ে যাবে। আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম। কোথায় গিয়েছিলি? আরে আর বলো না, কলেজের প্রোগ্রাম শেষ করে আমি একটু সুবর্ণের বাসায় গিয়েছিলাম। আবার ওর বাসায় কেন গিয়েছিলি? এই দেখো আমার হাতে কি, এগুলো কি? আর এটা আমার নোটবুক, ওর বাসায় ছিল তাই এটা আনতে গিয়েছিলাম। তাই বলে এতক্ষণ থাকতে হলো? ভেতর আয়, এরকমটা যেন আর না হয়। তাড়াতাড়ি শাড়ি পাল্টে ফেল, আর এই ফুলটাও মাথা থেকে খুলে ফেল। এই ফুলের ঘ্রাণে আমার মাথা ঘোরাচ্ছে। মা, একটু পরে। তুমি তোমার ফোনটা দাও না, আমি ছাদে গিয়ে 2টা সেলফি তুলেই চলে আসছি। এই সন্ধ্যায় আবার ছাদে যেতে হবে কেন? তাও আবার এই শাড়ি ফুল পরে? এতক্ষণ মজা করে আসলি তাও মন ভরে না? বুঝো না কেন তুমি? আমার তো আর ফোন নেই, তাই আমি সেলফিও তুলতে পারিনি। এত সুন্দর করে শাড়ি পরেছি, মাথায় ফুল পরেছি, একটা ছবি তুলে রাখবো না? ঠিক আছে চল, আমিও যাচ্ছি। আমি দাঁড়িয়ে থাকবো, তুই একটা সেলফি তুলে চলে আসবি। না না, তোমার যেতে হবে না, আমি একাই যাব। তোমাকে দেখলেই আমার হাসি পায়, আর ছবিও তুলতে পারবো না। ঠিক আছে, এই নে, তাড়াতাড়ি আসবি। এরপর নামিরা ফোন নিয়ে সোজা ছাদে চলে যায়। তার মাথায় ছিল সুগন্ধি ফুল, যে ফুলের ঘ্রাণ বাতাসে অনেক দূর অব্দি পৌঁছে যায়। নামিরা আপন মনে ছাদে দাঁড়িয়ে সেলফি তুলতে থাকে। ঠিক তখনই নামিরার চুলের ফুলের ঘ্রাণ দূর থেকে একজনকে নামিরার কাছে টেনে আনে। যে কোনো মানুষ না, এক শক্তিশালী জিন।
কিন্তু বোকা নামিরা কিছুই বুঝতে পারে না সেই সন্ধ্যাবেলা চুলে ফুল পরে কত বড় ভুল করেছে ছাদে এসে। কিছুক্ষণ ছবি তোলার পর নামিরার চোখ গেল ছাদের আরেক সাইডে। নামিরা দেখলো সাদা পাঞ্জাবি পরা একটা সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে আর নামিরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আছে। নামিরা একদম লজ্জায় পড়ে যায় আর মনে মনে কিছুটা ভয় পেয়ে যায়, কেননা সে ছাদে কাউকেই আসতে দেখেনি। তাহলে এই ছেলেটা কোথা থেকে আসলো? আর দেখে তো মনে হচ্ছে না যে এই বাড়িতে থাকে, কেননা এর আগে কোথাও তাকে দেখেনি নামিরা। ছেলেটাকে এভাবে নামিরার দিকে তাকিয়ে থাকতে দেখে নামিরা বেশ লজ্জায় পড়ে যায় এবং ঠিক করে সে এখনই নিচে নেমে আসবে। সে যখনই ছাদ থেকে নিচে নামতে যাবে ঠিক তখনই পেছন থেকে ছেলেটি বলে ওঠে, আপনি খুব সুন্দর। সাথে সাথে নামিরা চমকে ওঠে এবং পেছন ফিরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। নামিরা অবাক হয়ে ভয় পেয়ে যায়, এই মাত্রই তো ছেলেটাকে দেখলো, তাহলে সে কোথায় চলে গেল? নামিরা তাড়াতাড়ি করে নিচে নামতে গিয়ে শাড়ির সাথে পা পেঁচিয়ে নিচে পড়ে যায় এবং অনেকটাই ব্যথা পায় কোমরে। কিছু একটা পড়ার শব্দে নামিরার মা দৌড়ে আসে। এ কি নামিরা, ঠিক আছিস তো? কিভাবে পড়ে গেলি? 100 বার বললাম যাস না ছাদে। শাড়ি টাড়ি পরে ছাদে গিয়েছি। নামিরা কিছুই বলছে না, বারবার উপরের দিকেই তাকাচ্ছে। নামিরার মাও কিছুই বুঝতে পারছে না। মেয়েকে ধরে ধরে ঘরে নিয়ে যায় এবং বিছানাতে শুইয়ে দেয়। নামিরা এতটাই ভয় পেয়েছে যে সে কিছুই বলতে পারছে না, শুধু এদিক ওদিক তাকাচ্ছে। রাতের বেলা নামিরার প্রচন্ড জ্বর আসে। নামিরার মা কিছুই বুঝতে পারে না, বরং সে জ্বরের ওষুধ খাইয়ে দেয়, এতেও জ্বর কমছে না। নামিরার বাবা মা খুবই চিন্তিত হয়ে পড়ে তার একমাত্র মেয়ের এভাবে অসুস্থ হওয়ার কারণে। নামিরার মা তখন সুবর্ণাকে ফোন করে আর বলে, হ্যালো সুবর্ণা, কাল সকালে তুমি একটু বাসায় এসো তো। ঠিক আছে আন্টি। কিন্তু কি হয়েছে? নামিরার শরীরটা ভালো না, ওর প্রচন্ড জ্বর এসেছে। জ্বরে বারবার ও কি সব আবল তাবল কথা বলছে। কি জ্বর এসেছে? কিন্তু ও তো ভালোই ছিল, হঠাৎ করে জ্বর আসার কারণ কি? তা তো মা আমিও বুঝতে পারছি না। আমার ভালো মেয়েটা শাড়ি পরে মাথায় ফুল পরে ছাদে গেল সেলফি তোলার জন্য। ওকে বারবার নিষেধ করলাম এই ভরার সন্ধ্যায় ছাদে যাস না, কিন্তু ও আমার কোনো বারণ শুনলো না। এই শাড়ি নিয়ে নিচে নামার সময় পা পেঁচিয়ে নিচে পড়ে গেছে। ভাগ্যিস ভালো যে উপরের তালা থেকে পড়েনি, তাহলে তো কোমরের একটা হাড়ও আস্ত থাকতো না। কিন্তু ওর কি যে হলো, আমার সাথেও কথা বলছে না, বারবার ঘরের এদিক ওদিক তাকাচ্ছে আর ভয় পাচ্ছে। কি হলো বলো তো মা? আচ্ছা আন্টি, আমি কি এখন আসবো নামিরাকে দেখতে? না না মা, দরকার নেই, কাল সকালে এসো, এমনিতেও রাত 11টা বেজে গেছে। ঠিক আছে আন্টি, আমি কাল সকালবেলায় চলে আসবো ওকে দেখতে। এরপর কাল সকালে সুবর্ণা আসে নামিরাকে দেখতে। কি রে নামিরা, কি হয়েছে তোর? শুনলাম কাল নাকি তুই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলি, আর রাতে নাকি তোর খুব জ্বর এসেছিল, কারোর সাথে কথা বলছিলি না, কি ব্যাপার বলতো? সুবর্ণা এত কথা জিজ্ঞেস করার পরেও নামিরা কিছুই বলছে না, শুধু ভয়ে কাঁপছে। আরে আমাকে ভয় পাচ্ছিস কেন? বল না কি হয়েছে তোর? দেখ, মজা করিস না। কালকে আমরা কত মজা করলাম, আর আজ তুই আমার সাথে মজা করছিস। দেখি জ্বর কমেছে কিনা। ওরে বাবা, গা তো পুড়ে যাচ্ছে। আন্টি তাড়াতাড়ি আসুন, নামিরার জ্বর তো কমছেই না। আন্টি একদম ভয় পাবেন না, আসলে জ্বরের সময় আমিও এরকমটাই করি। হঠাৎ করে জ্বর আসার কারণ হয়তোবা এখন আবহাওয়া খারাপ, ঘরে ঘরে জ্বর হচ্ছে। আমার বড় আপুর বাচ্চারও জ্বর হয়েছে। তা তোমার বড় আপুর বাচ্চা এখন কেমন আছে? হ্যাঁ এখন ভালো আছে, ডাক্তারের ওষুধ খেয়েছে, এরপরে ঠিক হয়ে গেছে। কি হলো বলো তো? কালকে থেকে ওকে জ্বরের ওষুধ খাওয়াচ্ছি কিন্তু জ্বরই কমছে না। এবার মনে হচ্ছে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আন্টি আপনি এক কাজ করুন, আমাকে একটা বাটিতে পানি এবং একটা রুমাল দিয়ে যান। আমি বরং ওর মাথায় একটু পানি পট্টি দিয়ে দিই, তাহলে হয়তো জ্বরটা একটু কমবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি আনছি। নামিরা, একটু কথা বল আমার সাথে। জ্বরে কি মানুষ কথা বলতে পারে না? ধুর, তোর এই অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। এরপর নামিরা আস্তে আস্তে কথা বলতে শুরু করে। জানিস, কালকে না আমি একজনকে দেখেছি। কি? কাকে দেখেছিস? সাদা পাঞ্জাবি পরা ছিল। সাদা পাঞ্জাবি পরা? কিন্তু কোথায় দেখেছিস? ছাদে দেখেছি। হয়তোবা তোদের ভাড়াটিয়া। না, ও এবারই ভাড়াটিয়া না, এর আগে কখনো দেখিনি। তাহলে? কালকে ওকে দেখে আমি নিচে নেমে যাচ্ছিলাম, ঠিক তখনই ও পেছন থেকে বলে উঠলো, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি যখন পেছনে ঘুরে তাকালাম তখন দেখলাম পুরো ছাদ জুড়ে আর কেউ নেই, আমি একাই দাঁড়িয়েছিলাম। মানে কি বলছিস এইসব? ছাদে নেই তো গেল কিভাবে? সেটাই তো কথা। আর কালকে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নামার সময়ও মনে হলো কেউ আমাকে ধাক্কা দিয়েছে। কি ভুলভাল কথা বলছিস নামিরা? দেখ, তোর এখন জ্বর এসেছে তাই উল্টাপাল্টা ভাবছিস। সমস্যা নেই, জ্বর সেরে গেলে এগুলো চিন্তা ভাবনাও সেরে যাবে। যাই হোক, আমি তোর বাসায় অনেকক্ষণ ছিলাম, এখন আমাকে যেতে হবে রে। ওইদিকে মা বসে আছে, আমাকে নিয়ে মার্কেটে যাবে কখন থেকে বলছিল। আমি আবার কালকে এসে তোকে দেখে যাব। তুই কিন্তু ওষুধগুলো ঠিক মতো খাবি, ঠিক আছে? আর একটু থেকে যা না প্লিজ। সরি রে নামিরা, আমি আর থাকতে পারছি না,
এখন যদি না যাই তাহলে মা এক্ষুনি বাড়িতে চলে আসবে। এরপর সুবর্ণা চলে যায়। সেই রাতে নামিরা একটু ঘুমাতে পারছিল না। এই পাশ ওপাশ শুয়েও বারবার সেই ছেলেটাকেই দেখতে পাচ্ছিল এবং চোখ খুলেই সবকিছুই অন্ধকার। নামিরা উঠে বসলো। সেই ফুলের সুগন্ধিতে পুরো ঘর ভরে গেল। এত সুগন্ধি যে তার মাথা ব্যথা করছিল। কিন্তু এই ফুলের ঘ্রাণ কোথা থেকে আসছে নামিরা তা জানে না। নামিরা আবারও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু সেই ফুলের ঘ্রাণ এতটাই তীব্র ছিল যে নামিরার মাথা ঘুরিয়ে বমি আসতে শুরু হলো। এক পর্যায়ে সে আর সহ্য করতে না পেরে বমি করে দিল। বমি করার পর তার মাথা ঘোরাচ্ছিল। তখন সে আর সেই ফুলের ঘ্রাণটা পেল না। নামিরার কোনো কিছুই মাথায় কাজ করছে না। এত ফুলের ঘ্রাণ কোথা থেকে আসছে, আবার নিমিষেই গায়েব হয়ে যাচ্ছে। নামিরা তার বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঘরে তার দম বন্ধ হয়ে আসছিল। বারান্দায় গিয়ে দাঁড়াতেই অনেক দূর থেকে সেই জিনটাই তাকে দেখছিল। নামিরা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিল। এতক্ষণ নামিরার মনে হচ্ছিল এক্ষুনি তার দম বের হয়ে যাবে, কিন্তু এই খোলা বাতাসে তার অনেকটাই ভালো লাগছে। নামিরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, এদিক সেদিক তাকালো। চারিপাশে বিল্ডিং এবং দু একটা গাছ আছে। তখন নামিরার চোখ গেল দূরে থাকা একটি তাল গাছের ওপর। নামিরা দেখতে পেল সাদা পাঞ্জাবি পরা সেই তাল গাছের ওপর কেউ বসে নামিরাকে দেখছে। তখনই নামিরার মনে পড়ে গেল ছাদে থাকা সাদা পাঞ্জাবি পরা সেই ছেলেটার কথা। নামিরার ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। এটা কি করে সম্ভব? তার সাথে কেন এরকমটা হচ্ছে? এবং সাদা পাঞ্জাবি পরা সে আসলে কে? মানুষ নাকি অন্য কিছু? কোনো রকমেই মানুষ মনে হচ্ছে না। তাহলে কি সে কোনো জিন? নামিরার এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। সাথে সাথে মাথা ঘুরিয়ে পড়ে গেল। রাতের বেলা নামিরার মা নামিরার রুমে আসলো, এটা দেখতে যে জ্বর কমেছে কিনা। নামিরার ঘরের গেট ভিড়ানো ছিল। নামিরার মা তখন গেট খুলে দেখলো ফ্লোরের কি অবস্থা। নামিরার মা তখন বিছানায় তাকালো, কিন্তু নামিরাকে দেখতে পেল না। নামিরার মা তখন ওয়াশরুমে গেল, কিন্তু সেখানেও পেল না। বারান্দায় যেতেই দেখলো নামিরা অজ্ঞান হয়ে বারান্দায় পড়ে আছে। নামিরার মা চিৎকার করে নামিরার বাবাকে ডাক দিল। সাথে সাথে নামিরার বাবা চলে আসলো। এরপর নামিরার চোখে মুখে পানি দিয়ে ওর জ্ঞান ফেরালো। নামিরা তখন ওর মা বাবাকেও ভয় পাচ্ছিল। নামিরার মা নামিরার এই অবস্থা দেখে কাঁদলো। নামিরার বাবা নামিরার মাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, কালকে ওকে হাসপাতালে নিয়ে যাব। এরপর নামিরার মা নামিরার সাথেই থেকে গেল। নামিরার মা নামিরার কাছে থাকাতে নামিরার শান্তিতে ঘুমাতে পেরেছে। সকালবেলা নামিরার মা ঘুম থেকে উঠে দেখে নামিরার জ্বর একদম সেরে গেছে। নামিরার মা তাড়াতাড়ি সুবর্ণাকে ফোন করে। এটা শুনে সুবর্ণাও জলদি করে নামিরার বাসায় চলে আসে। সুবর্ণাকে দেখে নামিরা উঠে বসলো। নামিরার মা নামিরাকে জিজ্ঞেস করলো, কালকে তোর অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল, একটাবার আমাকে ডাক দিসনি কেন? বমি করে কি অবস্থা হয়েছিল? আর তুই তো বিছানায় শুয়েছিলি, তাহলে বারান্দায় কি অজ্ঞান হয়ে গেলি কিভাবে? এই কথা শোনা মাত্রই নামিরা ভয়ে কাঁপতে লাগলো। কাল রাতে বারান্দায় তালগাছের উপর থাকা সাদা পাঞ্জাবি পরা সেই ছেলেটার কথা মনে পড়ে গেল। নামিরা ভয়ে কাঁদতে লাগলো। সুবর্ণা তখন বলল, কি হয়েছে নামিরা? তুই এরকম কেন করছিস? আমাকে খুলে বল, কি হয়েছে? কিন্তু নামিরা কিছুই বলতে পারলো না, শুধু ভয়ে বারবার কেঁপে উঠছে। নামিরার বাবা মা আবার জিন ভূতে বিশ্বাস করে না, তাই তারা ঠিক করেছে বড় ডাক্তার দেখাবে, যাতে তার মেয়ে আগের মতো স্বাভাবিক হতে পারে। কিন্তু নামিরা এরকমটা আগে কখনোই করেনি। যত দিন যাচ্ছে ততই অস্বাভাবিক আচরণ করছে। এমনি দেখতে দেখতে কেটে গেল 2 দিন। সুবর্ণা নামিরাকে এসে দেখে যায়। নামিরা কলেজেও যেতে পারেনি তার এই অসুস্থতার কারণে। সারাদিন বন্ধ ঘরে সব দরজা জানালা বন্ধ করে থাকে। এরকম ভাবে কি কোনো মানুষ বেঁচে থাকতে পারে? একদিন রাত্রিবেলা, রাত তখন 11টা বাজে, নামিরার মা নামিরার ঘরে এসে নামিরাকে বলল, মা তুই শুয়ে থাক, খারাপ লাগলে আমাকে ডাক দিস, এখন শুয়ে পড়। এরপর লাইট অফ করে দিয়ে সে তার রুমে চলে গেল। নামিরা ঘুমাতে পারছে না, তার বারবার মনে পড়ছে ছাদে থাকা সেই ছেলেটার চেহারা। নামিরা উঠে বসলো, ওর দম আটকে আসছে। নামিরা মনে মনে ঠিক করলো, এইভাবে ভয় ভয় আর কতদিন বেঁচে থাকা যায়? এভাবে তো আমি দিন দিন অসুস্থ হয়ে যাব। যাই হোক, এতদিন আমার সাথে যা হয়েছে সবকিছুই আমার মনের ভুল। এখন আমি আবারও বারান্দায় যাব, কিছুই দেখতে পাবো না জানি, তাহলে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে যে এতদিন আমার সাথে যা যা হয়েছে সবকিছুই আমার কল্পনা ছিল। নামিরা উঠে বারান্দায় যায়। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে, তাল গাছের ওপর তাকিয়ে আছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। নামিরা মনে মনে হাসতে লাগলো আর নিজেকে নিজে পাগল বলতে লাগলো, তাহলে এতদিন যা হয়েছে সবকিছুই আমার কল্পনা ছিল, আসলে এইসব কিছুই হয় না। এই ভেবে নামিরা যেই না তার রুমে ঢুকবে, অমনি বারান্দার বাহিরে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি হাসতে হাসতে বলল,
কোথায় যাচ্ছ? নামিরা থমকে গেল। তার পেছন ঘুরে তাকানোর সাহস হচ্ছে না। সে স্থির দাঁড়িয়ে আছে, নড়তেও পারছে না। তারপরেও অনেক কষ্ট করে পেছনে ঘুরে তাকালো এবং তাকিয়ে দেখলো বারান্দার ভেতর সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। নামিরার মনে হলো যেন কলিজাটা এখনই বেরিয়ে যাবে। নামিরা ভয়ে চিৎকার দিল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। ছেলেটি মুচকি হাসলো আর নামিরাকে বলল, তুমি আমাকে ভয় পাও? আমি কি বাঘ না ভাল্লুক? তোমাকে কি খেয়ে ফেলবো? নামিরা চুপ হয়ে তাকিয়ে আছে, মুখ দিয়ে যে কোনো কথাই বের হচ্ছে না। এরপর ছেলেটা বারান্দা থেকে ঘরের ভেতর চলে এলো এবং বিছানার উপর বসে বলল, বাহ, তোমার ঘরটা তো বেশ সুন্দর। তুমি দেখতে যেমন সুন্দর, তোমার ঘরটাও খুব সুন্দর। নামিরা তখনও দাঁড়িয়ে আছে, সে কিছুই বলতে পারছে না। মনে হচ্ছে তার মুখে কোনো জবান নেই। ছেলেটা একটার পর একটা কথা বলেই চলেছে আর এমন ভাবে বিছানার উপর বসে আছে যেন সেই পরিবারেরই সদস্য। নামিরা তখন চোখের পলক ফেললো, সাথে সাথে সে ছেলেটি নামিরার সামনে চলে আসে আর নামিরা কিছুটা পিছিয়ে যায়। ছেলেটি তখন নামিরার বাতাসে উঠতে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয় আর বলে, জানো নামিরা, তোমাকে খোলা চুলে খুব সুন্দর লাগে। তোমাকে যখন প্রথমবার দেখেছিলাম তখনই আমি তোমার মায়ায় পড়ে গেছি, তাই বারবার তোমার কাছে ছুটে আসি। নামিরার খুব অস্বস্তিকর লাগছে। শত চেষ্টার পর নামিরা বলল, আপনি কে আমি জানি না, কিন্তু আপনি যে মানুষ না সেটা আমি জানি। ঠিক বলেছ, আমি মানুষ না, আমি একজন জিন, আশিক জিন। আমার নাম সাদকিম। কথাগুলো বলে ছেলেটি আবারও বিছানার উপর গিয়ে বসলো। আচ্ছা নামিরা, তুমি আমাকে এত ভয় পাও কেন বলো তো? আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসি না, আর মরে গেলেও তোমার কোনো ক্ষতি করব না আমি, কেননা তোমাকে আমি খুব পছন্দ করি। নামিরা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেখুন, আমি জিন ভূত বিশ্বাস করি না। যদিও আপনি পরিচয় দিয়েছেন আপনি একজন জিন আর আমি একজন মানুষ, আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। বরং আপনাকে দেখলেই আমার ভয় হয়। তাই দয়া করে আপনি চলে যান আর কখনো আসবেন না। আপনার জন্য আমার জীবনটা একদম কঠিন হয়ে গেছে। আমি শান্তিতে একটু নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না। অন্ধকার ঘরে থাকছি, আলো দেখলেই ভয় হয়। সাদকিম জিন বাঁকা চোখে নামিরার দিকে তাকালো। ও আচ্ছা, তারপর? নামিরা একটানে কথাগুলো বলেই যাচ্ছে, কিন্তু সেই জিনটা কোনো গুরুত্বই দিচ্ছে না, বরং নামিরার সাথে মজা করেই যাচ্ছে। নামিরা সেই জিনকে বারবার চলে যেতে বলছে আর হাঁপিয়ে যাচ্ছে, তবুও সেই জিনটা নামিরার কথা গায়ে মাখছে না, বরং এক কান দিয়ে কথা ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। রাত তখন 2টা বাজে। নামিরার মা নামিরার ঘরের কাছে আসে এবং দরজা খুলতেই দেখে নামিরা দাঁড়িয়ে আছে। সাদকিম জিন তখন বিছানার উপর বসে আছে। কিরে নামিরা, এত রাতে তুই দাঁড়িয়ে আছিস কেন? খারাপ লাগছে নাকি মা? আমাকে ডাক দিলেই তো পারতি। আমি তখন একবার মায়ের দিকে তাকাই এবং আরেকবার জিনের দিকে তাকাই। জিন তখন বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে আছে। মায়ের কথাবার্তায় বুঝতে পারলাম মা জিনটাকে দেখতে পারছে না, শুধু আমিই দেখতে পাচ্ছি। তাই ভাবলাম মাকে সেই জিনের কথা বলে অযথা নিজেকে পাগল প্রমাণিত করতে চাই না। মাকে বললাম, মা, আমার একটু ঘুম আসছে না। শরীর খারাপ লাগছে নাকি? না, শরীর খারাপ লাগছে না, কিন্তু ঘুম আসছে না। ঠিক আছে, কিছু খাবি তুই? হ্যাঁ, একটু পানি খাবো। পানি তো তোর খাটের পাশে রাখা আছে, দাঁড়া আমি দিচ্ছি। এরপর মা আমাকে এক গ্লাস পানি খেতে দিল। পানি খাওয়ার পর মা আমাকে শুয়ে দিল এবং লাইট অফ করে যেই না সে চলে যাবে আমি তখনই বললাম, মা, আজকে তুমি আমার সাথে ঘুমাও না? ঠিক তখনই সাদকিম জিন আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে রইল। মা তখন বলল, ঠিক আছে। আমি তখনই তাড়াতাড়ি মাকে বললাম, না না থাক, দরকার নেই, তুমি যাও, আমি একাই ঘুমাতে পারবো। এরপর মা চলে গেল। মা চলে যাওয়ার পর আমি উঠে বসলাম। সেই জিনটা আমাকে বলল, নামিরা, তোমাকে খুব বোকা মনে করেছিলাম, কিন্তু তুমি তো খুব বাজি। আমি তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেই জিনের দিকে। আজকে তোমার সাথে আমার প্রথম কথা। ভেবেছি সারা রাত গল্প করব, কিন্তু তুমি আমার শাশুড়ি আম্মাকে আমাদের কাছে রাখতে যাচ্ছ। আমি তখন অবাক হয়ে বললাম, শাশুড়ি আম্মা মানে? কি উল্টোপাল্টা কথা বলছেন? কিছু খেয়েছেন নাকি? হ্যাঁ খেয়েছি। তোমার ভালোবাসা। কি ভালোবাসা কি কেউ খেতে পারে? হ্যাঁ আমি পারি। আপনার সাথে কথা বললে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। আমার মনে হচ্ছে আপনাদের জিন জাতির গ্রুপ আপনি পাগল বলে এই দুনিয়াতে রেখে চলে গেছে তারা। সাদকিম এবার হাসতে হাসতে বলল, আমার এই দুনিয়ায় কেউ নেই। অনেক বছর আগে আমার বাবা মা মারা গেছে। আমি তখন মায়া ভরা দৃষ্টিতে জিনের দিকে তাকালাম। জিনটা তখনই বলে উঠল, কি মায়া হচ্ছে আমার জন্য? অত মায়া করতে হবে না, এখন তুমি ঘুমাও, আমি কালকে আসবো। এরপর সে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম বলে চলে গেল। সে চলে যাওয়ার পর কেন জানি তার জন্য আমার খুব মায়া হচ্ছে। আহারে, বেচারার মা বাবা কেউ নেই, এতিম। এরপর ঘুমিয়ে গেলাম। খুব সকালবেলা ঘুম থেকে উঠে মাকে বললাম, মা, তুমি তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দাও,
আমি কলেজে যাব। কলেজে যাবি, কিন্তু তোর শরীরটা এখনো সুস্থ হয়নি। কে বলেছে সুস্থ হয়নি? আমি এখন পুরোপুরি সুস্থ। এরপর মা কপালে হাত দিয়ে দেখলো সত্যি কোনো জ্বর নেই। এরপর আমি কলেজে গিয়ে দেখলাম সুবর্ণা এখনো কলেজে আসেনি। কিছুক্ষণ পর সুবর্ণা এলো। আমাকে দেখে ও তো অবাক। নামিরা, তুই এত জলদি সুস্থ হয়ে গেছি? তোকে দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। এরপর দুজন দুজনকে এতদিনে জমে থাকা পেটের কথাগুলো সব বললাম। কলেজ ছুটি হওয়ার পর বাসায় চলে এলাম। বাসায় এসে কোনো রকমের ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। আজকের আবহাওয়াটা বেশ সুন্দর, কিছুটা মেঘলা। দেখে মনে হচ্ছে রাতে বৃষ্টি হতে পারে। আকাশের দিকে মুখ দিয়ে চোখ বন্ধ করে বাতাসের নিঃশ্বাস নিচ্ছি। কেন যেন খুব ভালো লাগছে। আচমকা আমি আমার গালে গরম একটা বাতাস অনুভব করি। সাথে সাথে আমি গালে হাত দিলাম এবং দেখলাম সামনেই দাঁড়িয়ে আছে সাদকিম জিন। আমাকে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ওটা ভালোবাসা। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। আমি তখন সাদকিম জিনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কোথায় থাকেন? তখন সে আমাকে হাতের ইশারায় দেখালো ওই তাল গাছের ওপরেই আমি থাকি। আমি তখন বললাম, আচ্ছা আপনাকে আমি কিছু কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই, তোমার কথা শোনার জন্যই তো আমি আসি। ঠিক আছে। আচ্ছা আপনি তো একজন জিন। হ্যাঁ, কোনো সন্দেহ আছে? না, সন্দেহ থাকবে কেন? আপনি তো আকাশে বাতাসে উঠতে পারেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে উড়ে এসে তো তোমার গালে একটা। এই বলে সে থামলেন। আমার আর বুঝতে বাকি রইল না যে সে আমার গালে কিস করেছে। আমি লজ্জায় লাল হয়ে গেলাম এবং ছাদ থেকে নেমে আসতে চাই। ঠিক তখনই সে পেছন থেকে হাসতে হাসতে বলল, তুমি যেন আমাকে কি কি জিজ্ঞেস করবে, কিছুই তো বললে না। আমি তখন পেছনে ঘুরে তাকিয়ে বললাম, পরে বলবো। এরপর লজ্জায় লাল হয়ে হাসতে হাসতে ঘরে চলে আসলাম। মা আমাকে এভাবে লজ্জা পেতে দেখে বলল, কিরে নামিরা, হাসছিস কেন? কি হয়েছে? আমি তখন কিছুই বললাম না। সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার মা তখন ভাবতে লাগলো হয়তো কোনো ছেলের সাথে সম্পর্ক চলছে আমার। আমি হয়তো তার সাথেই ছাদে গিয়ে দেখা করি। তাই আমার মা সোজা ছাদে চলে গেল এবং এপাশ ওপাশ দেখতে লাগলো, কিন্তু সন্দেহজনক ভাবে কাউকেই দেখতে পেল না। এরপর থেকে মা আমার উপর নজরদারি শুরু করলো। আমি কখন কোথায় যাই সবকিছুই ফলো করতো সে। এমনকি কলেজে যাওয়ার সময় আমার বাবা আমাকে গিয়ে দিয়ে আসতো। আমার মা আমার ক্লাসের ম্যামকেও ফোন করে বলে রেখেছে আমি যখন কলেজ থেকে বের হবো তখন যেন আমার মাকে ফোন করে জানিয়ে দেয়। কিন্তু আমি আমার মাকে বোঝাতে পারছি না যে আমি এক জিনের মায়ায় আটকে গেছি। তার সাথে দেখা করতে আমার কোথাও যেতে হয় না, বরং সেই আমার কাছে ছুটে আসে। তো এমনি সময় কাটতে লাগলো। সাদকিম জিন প্রত্যেক দিন আসতো আমার সাথে দেখা করতে। প্রত্যেক রাতে আমরা গল্প করতাম। সাদকিমের পুরো বিষয়টা আমি সুবর্ণাকে গোপন করেছি, কেননা ওকে বললেও ও হয়তো বিশ্বাস করবে না। তাই একদিন কলেজে আমি জানালার পাশে বসেছিলাম। জানালার বাহিরে আকাশের দিকে তাকিয়ে আছি আর সাদকিমের চেহারাটা মনে পড়ছে। ঠিক তখনই জানালার বাহিরে এসে হাজির হলো সাদকিম জিন আর আমাকে বলতে লাগলো, কি ম্যাম, আমার কথাই মনে করছেন? আমি তখন ওকে বললাম, আরে আপনি এখানেও চলে এসেছেন। সুবর্ণা তখন আমাকে এক ধাক্কা দিয়ে বলল, কিরে নামিরা, কার সাথে কথা বলছিস? কে এসেছে? আমি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যাই আর বলি, আরে কেউ না, আমি একা একাই কথা বলছিলাম। সাদকিম জিন তখন বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তোমার বান্ধবীকে তো সবকিছুই জানো, তাহলে আমার কথা কেন বলছো না? আমি তখন আবারও বলে উঠি, আপনাকে না বলেছি বেশি কথা বলতে না, চুপ থাকুন। সুবর্ণা তখন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে হা হয়ে আছে। নামিরা, কি ব্যাপার, তুই আমাকে আপনি করে কথা বলছিস কেন? আর আমি কি বেশি কথা বললাম? আমি তখন কি বলবো বুঝতে পারছি না। তবুও সুবর্ণাকে বললাম, দোস্ত এটা আমি তোকে বলিনি, থাম তুই। তোকে বলিনি মানে কি? তুই তো আমার দিকে তাকিয়ে কথাগুলো বললি। দোস্ত, আমি একদিন না একদিন তোকে সব সত্যি কথা জানাবো। মানে কিসের সত্যি কথা? কি গোপন করেছিস আমার সাথে? তুই আমার কেমন বেস্ট ফ্রেন্ড আমার কাছে গোপন করিস? আমি তো কোনো কথা গোপন করি না তোর কাছে। কি হয়েছে এক্ষুনি আমার কাছে বল, নয়তো তোর সাথে আমি আর কথাই বলবো না। আরে বাবা, আচ্ছা মুশকিলে পড়লাম তো, এখন বলা যাবে না। আর এখন বললে তুই আমাকে বিশ্বাসও করবি না। বিশ্বাস করা না করা সেটা অন্য ব্যাপার, তুই আগে বল কি হয়েছে। এরপর শুরু থেকে শেষ অবধি সুবর্ণাকে আমি সবকিছু বলতে বাধ্য হলাম। সব শুনে সুবর্ণা বলল, কি বললি এতক্ষণ? আমার কিছুই মাথায় ঢুকেনি, সব মাথার উপর দিয়ে গেল। ঠিক তখনই সুবর্ণাকে জানালার বাহিরে তাকাতে বললাম। সুবর্ণা তখন জানালার বাহিরে তাকালো আর দেখলো সাদকিম জিন সাদা পাঞ্জাবি পরা হাওয়ায় ভাসছে। এটা দেখার পর সুবর্ণা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। সাথে সাথে ম্যাম এবং আরো মেয়েরা ছুটে আসলো। কি হয়েছে? কোনো রকমে সুবর্ণার জ্ঞান ফিরানো হলো। আমি তখন সুবর্ণাকে বারবার রিকোয়েস্ট করছিলাম এইসব কথা আর কাউকে না বলতে। সুবর্ণাকে বাসায় নিয়ে যাওয়া হলো। কিছুদিন আগে আমার যে অবস্থা হয়েছিল ভয়ে, এখন সুবর্ণারও সেম অবস্থা। আমি সুবর্ণাকে দেখতে তার বাসায় যাই।
তখন সুবর্ণা আমাকে বলল সেও নাকি আমার মতো সেই জিনটাকে দেখতে পায়। আমি তো অবাক, সেই জিনটা তাহলে সুবর্ণাকেও দেখা দিচ্ছে। তো যাই হোক, সেই দিনের পর থেকে আমি এবং সুবর্ণা একসাথেই সাদকিমকে দেখতে পেতাম। সুবর্ণা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো। সে বিশ্বাস করলো যে ও একটা জিন। সুবর্ণাকে দেখা দেওয়ার পর থেকে আমার কাছে অত বেশি একটা সাদকিম জিন আসতো না। আমি সারাদিন তার জন্য অপেক্ষা করতাম, কিন্তু তারপরও তার দেখা পেতাম না। রাতে একবার আসতো, কিছুক্ষণ পরে আবার চলে যেত। কিন্তু সুবর্ণা আমাকে জানাতো তার সাথে নাকি সাদকিম জিন প্রায় দেখা করত। আমার কাছে আসা একদমই কমিয়ে দিল। আমি আস্তে আস্তে সাদকিম জিনকেও অনেকটাই মিস করতে শুরু করি। আমি জানি না আমি তাকে ভালোবেসে ফেলেছি কিনা, কিন্তু যখন তাকে মিস করতাম তার জন্য আমার খুব কান্না আসতো। এমনই একদিন রাতে সাদকিম জিন আমার কাছে আসে। আমি তখন তাকে মিস করে কান্না করছিলাম। সে আমার কাছে এসে বলে, কি ব্যাপার, এখনো ঘুমাওনি তুমি? আমি তখন তাকে একটু রাগান্বিত স্বরেই বললাম, আমার কাছে এখন কেন এসেছেন? আপনি তো সারাদিন সুবর্ণার কাছেই থাকেন, তাহলে ওর কাছেই যান, আমার কাছে আর আসবেন না। এই কথা শোনার পর সাদকিম জিন হাসতে হাসতে বলল, কেন, তুমি কি তোমার বান্ধবীকে হিংসে করো নাকি? আমি তখন বললাম, হিংসের কিছু নেই, আপনি আগের মতো আমার কাছে আর আসেন না। আপনার কথা আমার খুব মনে হয়, যার কারণে আমি কান্না করি, তবু আপনি আমার কাছে আসেন না। এই কথা শুনে সাদকিম জিন বলল, তার মানে আমি ধরে নিব তুমি আমাকে ভালোবাসো? আমি তখন তাকে বললাম, না, আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আপনার কথা খুব মনে হয় আমার। এরপর সাদকিম জিনের মুখটা সাথে সাথে কালো হয়ে যায় আর সে বলে, কি, তুমি আমাকে ভালোবাসো না? ঠিক আছে, আমি তাহলে তোমার কাছে আর আসবো না। যেদিন মন থেকে তুমি আমাকে ভালোবাসতে পারবে সেই দিনই আমি তোমার কাছে আসবো। এই বলে সে উধাও হয়ে যায়। আমি তার জন্য খুব কান্নাকাটি করি আর নিজেকে বকি, কেন আমি এসব কথা বললাম। তো যাই হোক, পরের দিন আমি কলেজে গিয়ে সুবর্ণার মুখে শুনতে পাই, জানিস না মীরা, মানুষদের থেকে জিনরা যে এতটা ভালো হয় আমার ধারণার বাইরে ছিল। আমি অবাক হয়ে ওকে প্রশ্ন করলাম, কেন, কি হয়েছে? তখন ও বলল, জানিস, সাদকিম জিন খুব ভালো। আমি যখনই মন খারাপ করে বসে থাকি তখনই সে আমার কাছে চলে আসে আর এটা ওটা বলে আমার মন ভালো করে দেয়। সত্যি রে, সাদকিম জিন খুবই ভালো। আমার মনে হয় না সে আমার কোনো ক্ষতি করবে। আমি তখন কিছুটা রেগে যাই আর বলি, দেখ সুবর্ণা, জিনরা এরকমই করে, কিন্তু পরবর্তীতে তারা অনেক বড় ক্ষতিটাই আমাদের করে। তাই প্লিজ এই জিনদের থেকে বেরিয়ে আয়। কিছুদিন আগে আমার কি অবস্থা হয়েছিল তুই দেখিসনি? এখন দেখ আমি সুস্থ, কারণ আমি এসব থেকে বেরিয়ে এসেছি। আমি সাদকিম জিনের নামে উল্টাপাল্টা অনেক কিছু বলি সুবর্ণাকে। সুবর্ণা সবকিছু শুনে হেসে উড়িয়ে দিল আর বলল, তুই ভুল ভাবছিস, সাদকিম জিন মোটেও এরকম না, সে অনেক ভালো একটা জিন। সে আমাকে বলেছে কোনো প্রকার বিপদে আমাকে সাহায্য করবে। আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো সে সুবর্ণাকে ভালোবেসে ফেলেছে, যার কারণে সে আমার কাছে আসতো না। মনটা খুব খারাপ হয়ে সুবর্ণাকে সাদকিম জিনের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলি। এটাও বলি যে দেখিস তোর একদিন ক্ষতি করবে এই জিন। দূর থেকে দাঁড়িয়ে সব কথাই শুনেছে সাদকিম জিন। সে আমার মুখে এই সমস্ত কথা শুনে তার মন খারাপ হয়ে যায়, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। কিন্তু সুবর্ণা আমাকে বোঝাতে থাকে যে আমি যা ভাবছি সবটাই ভুল, সাদকিম জিন কখনোই এরকমটা করবে না। আমি এগুলো কেন বলছিলাম তা আমি নিজেও জানি না, হয়তোবা হিংসার কারণে। কেননা কেউ কারো পছন্দের মানুষকে ছিনিয়ে নিলে এরকমটাই হয়। বাড়িতে আসার পর আমি খুব কান্নাকাটি করি আর বারবার সাদকিম জিনকে ডাকতে থাকি, কিন্তু সে আর আসে না। সুবর্ণাকেও দেখলাম দিন দিন কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেমন আমাকে নিজের বোন ভাবতো, এখন আর ভাবে না, কেমন যেন আমাকে ইগনোর করতে শুরু করেছে। আমার থেকে আমার সাদকিম জিনকে ছিনিয়ে নিয়ে এখন আমার সাথেই কথা বলে না। এত অপমান আমি সহ্য করতে পারলাম না। তাই সেই দিনে আমি ঠিক করেছি, যেহেতু ওই সাদকিম জিন আমার জন্যই এখানে এসেছে, তাই তাকেও আমাদের থেকে দূরে সরিয়ে দিব। আমাদের ফ্রেন্ডশিপটা আগের মতো করার চেষ্টা করব। আমার ফুফাতো বোনকে একবার জিনে ধরেছিল। আমি আর সময় নষ্ট না করে আমার ফুফাতো বোনের বাড়িতে চলে যাই। ফুপুকে অনেক করে জিজ্ঞেস করি কাকে দিয়ে সে জিন ছাড়িয়েছে। ফুপু প্রথমে এটা ওটা অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে যে তুই কেন খোঁজ করছিস তার। আমি তখন বলি যে আমার বান্ধবীর ওপর জিন আসর করেছে, তাই আমার বান্ধবীর মা অনেক করে বলেছে তোমার থেকে যেন তার নাম্বারটা নেই। এটা শুনে ফুপু সেই কবিরাজের নাম্বারটা আমাকে দিল। আমি বাড়িতে আসা মাত্রই মায়ের ফোনটা নিয়ে লুকিয়ে সেই কবিরাজকে ফোন করি। কয়েকবার রিং বাজার পর সে ফোন ধরলো। তার ঠিকানা নিয়ে জানতে পারলাম সে আমাদের বাড়ির পাশেই থাকে। আমি তখন বললাম আমি
সরাসরি আপনার সাথে কথা বলবো দেখা করে। এরপর মায়ের ফোন থেকে সেই নাম্বারটা ডিলিট করে দেই। বিকেল বেলা সুবর্ণার বাসায় যাব বলে বের হই, কিন্তু আমি আসলে সুবর্ণার বাসায় যাই না, আমি যাই সেই কবিরাজের কাছে। কবিরাজকে গিয়ে সবকিছু খুলে বললাম, যেভাবেই হোক এই জিনকে হয় বন্দি করেন নয়তো মেরে ফেলেন। তখন সে কবিরাজ জানালো এই জিন অনেক শক্তিশালী, তাই তাকে মেরে ফেলা সহজ না, তাকে বোতল বন্দি করাটাও বেশ কঠিন কাজ। একবার যদি জানতে পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে। এরপর সেই কবিরাজ আমাকে শিখিয়ে দিল, যেহেতু সেই জিন এখন তোমার কাছে আসে না, তোমার বান্ধবীর কাছে আসে, তাই আমাদের সাথে তোমার বান্ধবীকে অবশ্যই রাখতে হবে, কেননা তোমার বান্ধবী পারে সেই জিনকে ডেকে আনতে। আমি মনে মনে ভাবতে লাগলাম যে সুবর্ণা এটা কখনোই করবে না, কেননা সুবর্ণা হয়তো সেই জিনকে ভালোবেসে ফেলেছে। তারপরেও আমাদের ফ্রেন্ডশিপ যাতে নষ্ট না হয় তাই আমাকে এই পদক্ষেপ নিতেই হবে। আমি তখন পরিকল্পনা শুরু করে দিলাম কিভাবে সুবর্ণাকে নিয়ে আসবো এখানে এবং সুবর্ণার মাধ্যমে সেই জিনকে এখানে হাজির করব। কবিরাজ আমার থেকে অনেকগুলো টাকা চাইলো। আমি তাকে বললাম আমি একটা স্বর্ণের চেন দিব আপনাকে, আপাতত আমার কাছে কোনো টাকা নেই। কবিরাজ যেতেই রাজি হয়ে গেল। আমি আমার গলায় থাকা চেনটা খুলে কবিরাজকে দিয়ে দিলাম। সে কবিরাজের বাড়ি থেকে বের হয়ে সুবর্ণার বাসায় যায়। সুবর্ণা আমাকে দেখে অবাক, কিরে এই সন্ধ্যায় তুই এখানে? আমি তখন ওকে জড়িয়ে ধরলাম এবং বললাম যে ভুলটা আমারই হয়েছে। এরপর ওর সাথে কথা বলতে শুরু করলাম। সুবর্ণাকে বললাম যা হয়েছে সবকিছুর জন্য আমাকে মাফ করে দে, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমি তোকে হারাতে চাই না, প্লিজ তুই সবকিছু আমার সাথে ঠিক করে নে। আর সাদকিম জিনের সাথে তোর যা সম্পর্ক আছে তাই থাকুক, কিন্তু আমি চাই তুই আমার সাথে ফ্রেন্ডশিপটা ঠিক রাখ। সুবর্ণা তখন হেসে বলল, সাদকিম জিনের সাথে আমার কি সম্পর্ক? কেন তুই বুঝিস না? না তো বুঝতে পারছি না, তুই আমাকে বুঝিয়ে বলতো নামিরা। তুই তো সাদকিম জিনকে ভালোবাসিস আর সাদকিম জিনও তোকে ভালোবাসে। সুবর্ণা তখন জোরে জোরে হাসতে লাগলো আর বলল, তুই কি পাগল হয়ে গেছিস? দুনিয়াতে কি মানুষদের আকাল পড়েছে নাকি যে আমি জিনকে ভালোবাসতে যাব? তাহলে সাদকিম জিন তোর কাছে আসে না? হ্যাঁ আসে তো, এসে কিছুক্ষণ গল্প করে চলে যায়। কার বিষয় গল্প করে? আমার না, তোর বিষয় গল্প করতে যাবে কেন? ও তো এমনি কথা বলতে থাকে। মুহূর্তের মাঝে মাথায় রাগ উঠে গেল। সুবর্ণার ওই জিনটা ভেতরে ভেতরে প্রেম করছে, শুধু শুধু আমাকে মিথ্যে কথা বলছে। আমি তখন মুখে হাসি রেখে বললাম, দেখ সুবর্ণা, যাই হোক না কেন তুই আমার বেস্ট ফ্রেন্ড আর সারা জীবন বেস্ট ফ্রেন্ড থাকবি। ইদানিং দেখছি তুই আমাকে খুব ইগনোর করছিস, আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি, প্লিজ তুই আমাকে আর ইগনোর করিস না, প্লিজ আমরা আগের মতো বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। তখন সুবর্ণা বলল, আমরা তো আগের মতো বেস্ট ফ্রেন্ডই আছি। তো যাই হোক, সুবর্ণার বাসায় যাওয়া আসা শুরু করলাম এবং আগের থেকেও বেশি ঘনিষ্ঠ হওয়া শুরু করলাম। সুবর্ণা আমাকে প্রচন্ড বিশ্বাস করত। ওইদিকে সেই কবিরাজ আমাকে বলছে কালকে অমাবস্যার রাত, তাই কালকে অনেক ভালো একটা সুযোগ আছে সেই জিনকে ধরা। আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এই কয়দিনের মধ্যে সুবর্ণার মনে যে বিশ্বাসের জায়গা বনেছিলাম তাতে সুবর্ণাকে আমি যেখানেই যেতে বলি না কেন সে চোখ বন্ধ করে চলে আসবে। কবিরাজ আমাকে বলল রাত 12টায় আসন বসাবে। এর আগেই আমি সুবর্ণাকে বললাম, সুবর্ণা শোন, যেহেতু সামনে পরীক্ষা তাই তুই একদিনের জন্য আন্টিকে বলে আমার বাসায় চলে আয়। একটা দিন তুই আমার বাসায় থাকবি, আমরা রাত জেগে পড়বো। সুবর্ণা ওর মাকে বলার পর সাথে সাথে ওর মা রাজি হয়ে যায়। সেই দিনেই সুবর্ণা চলে আসে আমার বাসায়। সুবর্ণা আমার বাসায় আসার পর রাত 11:30টার দিকে সুবর্ণাকে বললাম, সুবর্ণা তোকে একটা জায়গায় নিয়ে যাব, যাবি আমার সাথে? সুবর্ণা তখন বলল, এত রাতে আবার কোথায় যাব? কিন্তু বল কোথায় নিয়ে যাবি? আমি তখন বললাম, খুব মজার জায়গা, গেলেই বুঝতে পারবি। সুবর্ণাও রাজি হয়ে গেল। আমাদের কথা ছিল মা বাবা ঘুমিয়ে যাওয়ার পর আমরা আস্তে করে ঘর থেকে বের হয়ে যাব। সেই কথা মতো আমরা আস্তে করে বাসা থেকে বের হয়ে যাই এবং সেই বাড়িতে চলে যাই যে বাড়িতে কবিরাজ বসে আছে। কবিরাজ আমাকে আর সুবর্ণাকে দেখেই বলল, তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করো। তার ঘরে প্রবেশ করলাম। এরপর সে আমার হাতে একটা তেঁতুলের বিচি দিয়ে বলল, এই তেঁতুলের বিচিটা হাতে শক্ত করে ধরে রাখো, ভুলেও হাত খুলবে না। সুবর্ণা কিছুই বুঝতে পারছিল না, বারবার আমাকে জিজ্ঞেস করছিল, নামিরা এটা আমাকে কোথায় নিয়ে এসেছি? আমি ওর কথা বারবার এড়িয়ে যাচ্ছিলাম। ওর কাছে কেমন যেন সন্দেহজনক লাগে, তাই ও বলে সেখানে আর থাকবে না। সুবর্ণা বারবার সেখান থেকে বেরিয়ে আসতে চাইলো। আমি বারবার এটা ওটা বলে ওকে সেখানে আটকে রাখলাম। সুবর্ণা বারবার বলছে, এইসব কি হচ্ছে, আমার একদমই ভালো লাগছে না, আমি বাসায় যাব। দেখতে দেখতে বেজে গেল রাত 12টা। কবিরাজ তার বাড়ির উঠোনে অনেক বড় একটা গোল বৃত্ত আঁকলেন এবং সেই বৃত্তের ভেতরে আমাকে এবং সুবর্ণাকে রাখলেন। তিনি বাহিরেই ছিলেন। আমার হাতে সুতো বাঁধা ছিল, তাই সেই জিনটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবর্ণাকে যেহেতু দেখা দেয় তাই সুবর্ণার উপর ভর করবে। আর ঠিক সেই মুহূর্তেই কবিরাজ সেই জিনকে বোতল বন্দি করে মেরে ফেলবে। আমি কেন যেন প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেলাম। কেন এগুলো করছি, এর পরিণতি কি হতে পারে, কোনো কিছুই আমার মাথায় আসছিল না। বারবার শুধু মনে হচ্ছিল আমাকে ধোঁকা দেওয়ার পরিণাম
এটাই হবে। সুবর্ণা বারবার সেই গোলবৃত্ত থেকে বেরিয়ে আসতে চাইলো। ঠিক তখনই আমি ওর গালে একটা চড় দিই আর বলি, কেন তুই এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাচ্ছিস? আমি সব জানি। তুই আমার সাতকিম জিনকে কেড়ে নিয়েছিলি। জানিস আমি সাতকিম জিনকে কতটা পছন্দ করতাম, তাকে কতটা ভালোবেসে ফেলেছিলাম। এক মুহূর্ত তাকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। আর তুই কিনা সেই ভালোবাসার জিনকে আমার থেকে কেড়ে নিলি। তারপরেও আমি তোকে মাফ করে দিয়েছি সব ভুলে। আমি ভুলে যাব যে আমি কাউকে পছন্দ করতাম, ভালোবাসতাম, আর সেটা তুইও ভুলে যাবি। আমরা আমাদের ফ্রেন্ডশিপ আগের মতোই রাখবো। আজকের এই ঘটনার পর ভুলে যাব যে এই কিছুদিন যা যা হয়েছে সব। সুবর্ণা তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই কবিরাজ তার মন্ত্র পড়া শুরু করলো এবং গোলবৃত্তের কিছুটা অংশ মুছে দিল। মুহূর্তের মাঝে একটা দমকা হাওয়া এসে সুবর্ণার গায়ে ভর করলো। সুবর্ণা কেমন যেন চোখ মুখ উল্টে পাগলের মতো করছিল। সুবর্ণাকে দেখে রীতিমতো আমার নিজেরই ভয় করছে। আমি দেখতে পেলাম সুবর্ণার ভেতর সাতকিম জিনের প্রতিচ্ছবি। আমি তখন সেই গোলবৃত্ত থেকে বেরিয়ে আসলাম এবং সাথে সাথে কবিরাজ সেই গোলবৃত্ত বন্ধ করে দিল। মানে সেই জিনটা সুবর্ণার শরীরেই আছে। সুবর্ণা ছটফট করতে থাকে। এরপর কবিরাজ একটা লাল মোড়ক সেই গোলবৃত্তের ভেতর প্রবেশ করায়। মুহূর্তের মাঝে সুবর্ণা অজ্ঞান হয়ে যায় এবং সেই মুরগিটা অনেক বেশি ছটফট করছিল। আগুন জ্বলছে, আর এই আগুনে জ্বলছে আমার মন, যাকে আমি এতটা পছন্দ করি, এতটা ভালোবাসি। আজ তার মৃত্যু আমি নিজের চোখে দেখছি। কবিরাজ আর সময় নষ্ট করলেন না। আমার হাতে একটা ছুরি দিয়ে বললেন, এই মোরগটাকে এখনই জবাই করে ফেল, তাহলেই সেই জিনটা মরে যাবে। ছুরিটা হাতে নেওয়ার পরেও আমার বুক কাঁপছিল, চোখে পানি টলমল করছে। যাকে এতটা ভালোবাসি তাকে নিজের হাতে মেরে ফেলতে যাচ্ছি, কিন্তু এতেই আমার আর সুবর্ণার ফ্রেন্ডশিপ অটুট থাকবে। আমি আর সময় নষ্ট না করে মোরগটার গলায় ছুরি বসিয়ে সাথে সাথে সেই মোরগটা ছটফট করতে করতে রক্তাক্ত হয়ে গেল। মুহূর্তের মাঝে সুবর্ণার জ্ঞান ফিরে এলো। আমি তখন কাঁদছি, এই আমি কি করলাম? এটা কি করলি তুই নামিরা? যে তোকে এতটা ভালোবেসে আগলে রেখেছিল তাকেই মেরে ফেললি। এখন কান্না করে কি হবে? তুই তো ওকে মেরেই ফেলেছিস। এখন আবার তুই কেন কাঁদছিস? তুই কান্না বন্ধ কর। তোর কান্না দেখে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কবিরাজ সেই গোলবৃত্ত মুছে দিলেন। সুবর্ণা বাহিরে বেরিয়ে আসলো আর বলতে লাগলো, নামিরা তুই যেটা করেছিস খুব খারাপ করেছিস। তুই কি ভেবেছিস সাতকিম জিন এত জলদি মরে গেছে? আমি তখন কান্না থামিয়ে ওর দিকে তাকালাম। ওর মুখে তখন বাঁকা হাসি। সাথে সাথে সুবর্ণা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার সামনে দাঁড়িয়ে আছে সাতকিম জিন। এটা দেখে কবিরাজ ভয়ে দৌড়ে পালাতে যাবে, ঠিক ওই মুহূর্তে সাতকিম জিন তার চোখের ইশারায় সেই কবিরাজের ঘাড় মোটকে মেরে ফেললেন। আমি তাকিয়ে আছি সাতকিম জিনের দিকে। কবিরাজকে মেরে ফেলেছে, এখন আমাকেও মেরে ফেলবে এটা নিশ্চিত। কেননা এই কাজটা তো প্রথমে আমিই করেছি তার সাথে। আমার বুঝতে আর বাকি রইল না যে মুরগিটা আমি জবাই করেছিলাম তাতে কোনো জিনই ছিল না, বরং সাতকিম জিন সেই গোল বৃত্তের ভেতর সুবর্ণার দেহেই ছিল। অপেক্ষা ছিল কখন এই বৃত্ত মোছা হবে। আমি তখন কান্না থামিয়ে তার চোখের দিকে তাকিয়ে আছি। সেও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু রাগান্বিত চোখে, মুখে তার বাঁকা হাসি। সাতকিম জিন তখন সুবর্ণার দিকে তাকালো। সুবর্ণা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার তাকানোর সাথে সাথে সুবর্ণার জ্ঞান ফিরে এলো এবং উঠে এসে আমাদের সামনে দাঁড়ালো। আমি তখন প্রায় পাগল হয়ে যাব, কি হচ্ছে আমার সাথে এসব। সুবর্ণা তখন বলতে শুরু করলো, হায় রে বোকা নামিরা, তুই যাকে মেরে ফেলতে চেয়েছিস সে যে তোকে কতটা ভালোবাসে তা হয়তো তুই নিজেও জানিস না। তোর মনে আছে যখন প্রথমবার তুই সাতকিম জিনকে আমাকে দেখিয়েছিলি, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং রাতে আমার প্রচন্ড জ্বর আসে। সাতকিম জিন রাতে আমার কাছে এসেছিল মাফ চাওয়ার জন্য, কেননা তাকে দেখে ভয় পেয়ে গিয়েছি এবং আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। এরপর থেকে সাতকিম জিন প্রায় আসতো আমার কাছে এবং এসে সারাক্ষণ তোর কথাই বলতো, তোকে সে কতটা ভালোবাসে। কিন্তু তুই তাকে কখনো বলিসনি তুই তাকে পছন্দ করিস বা ভালোবাসিস। তোকে জ্বালানোর জন্য এবং তোর মুখ থেকে এই কথাটা বের করার জন্য যে সাতকিম জিনকে তুই ভালোবাসিস, শুধুমাত্র এই কথাটা শোনার জন্য সাতকিম জিন তোর কাছে যায়নি, তোর সাথে কথা বলেনি, যাতে তুই তার গুরুত্বটা বুঝতে পারিস। শুধু তাই নয়,
একটা দুষ্ট জিনের কবলে পড়েছিলি তুই। সেখান থেকেও সাদকিম জিন তোকে বাঁচিয়েছে। সাদকিম জিন তোর কাছে আসতো না ঠিকই, কিন্তু দূর থেকে সব সময় তোকে নজরে রাখতো। তুই কি করছিস, কি খাচ্ছিস, কোথায় যাচ্ছিস, কিন্তু তারপরও তুই মুখ ফুটে বলিসনি যে তুই সাদকিম জিনকে ভালোবাসিস। উল্টো তুই আমার কাছে এসে সাদকিম জিনের নামে উল্টোপাল্টা কথা বলেছিস, যেগুলো শুনে সাদকিম জিন মনে খুব আঘাত পেয়েছিল। তবুও সে বলেছে তোকে ভালোবাসে, তোকে একদিন না একদিন সে নিজের করে নিবে। কিন্তু আমি বুঝতেও পারিনি তোর ভেতরে এসব চলছে। যে মানুষটা তোকে ভালোবাসে, আগলে রেখেছে, সেই মানুষটাকে তুই মেরে ফেলার জন্য এত নিচে নামছিস। এই সমস্ত কথা শুনে আমি হাউমাউ করে কাঁদতে শুরু করি। সাদকিম জিন তখন আমার সামনেই দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না, তাকিয়ে আছে আমার চোখের দিকে, মুখে এক বাঁকা মায়া হাসি। আমি কান্না থামিয়ে সাদকিম জিনের দিকেই আসছিলাম, ঠিক তখনই দূর থেকে সাদকিম জিন হাতের ইশারায় আমাকে থামতে বললেন। আমি চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। এবার সাদকিম জিন আমাকে বলতে শুরু করলেন, তোমাকে যখন প্রথমবার ছাদে দেখেছিলাম, তোমার চুলের ফুলের গন্ধে আমি তোমার কাছে এসেছিলাম। দূর থেকেই তোমাকে এতটা ভালো লেগে গিয়েছিল যে তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবিনি। যখনই চোখ বন্ধ করতাম তোমার কথাই মনে পড়তো। তোমার মনে আছে নামিরা, তোমাকে একটা কথা বলেছিলাম, আমি কখনো তোমার কোনো ক্ষতি করব না, বরং সবসময় তোমার পাশে থাকবো। তোমার পাশেই ছিলাম, ভুলটা আমারই ছিল। তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে একটি বারও বলনি তুমি আমাকে ভালোবাসো বা পছন্দ করো। সব সময় শুধু আমার সাথে গল্পই করে গেছো। আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি আমাকে মারার জন্য এতটা নিচে নামবে, মেরে ফেলবে আমাকে। কেন? তোমাকে এতটা ভালোবাসি বলে? নাকি ভেবেছো তোমার বান্ধবীকে আমি ভালোবাসতে শুরু করেছি? আজ তুমি যা করেছো আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। তুমি সেই কবিরাজের দিকে তাকিয়ে দেখো কিভাবে পড়ে আছে। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমরা জিনরা যাকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসি, তার ভালোবাসা না পেলে কখনোই তার ক্ষতি করি না। আর চিন্তা নেই, তুমি যা চেয়েছিলে তা তো হলো না। আমাকে আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না, তুমিও পারবে না। কিন্তু আমি নিজেকে নিজে মেরে ফেলতে পারবো, কিন্তু আমি তা করব না। আমি মরে গেলেই বা তোমার কি যায় আসে? তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি। যদি ভালোবাসতে তাহলে কখনোই আমাকে মেরে ফেলার চিন্তা তোমার মাথাতেও আনতে না। আমি শুধু তোমাকে একতরফাই ভালোবেসে গেছি। ভালো থেকো নামিরা, আর সুবর্ণা তুমিও। তুমি আমার খুব ভালো একটা বন্ধু। তোমাদের বন্ধুত্বটা অটুট থাকুক এই কামনাই করি। আমি চলে যাচ্ছি, আমাকে মাফ করে দিও, আর কখনোই তোমার সামনে আসবো না। এই বলে সাদকিম জিন চোখের সামনে উধাও হয়ে গেল। আমি মাটিতে পড়ে কাঁদতে শুরু করলাম। আমি কত বড় ভুল করে ফেলেছি, নিজের ভালোবাসাকে হারিয়ে ফেললাম। সুবর্ণা তখন আমার কান্না থামিয়ে বলল, মন খারাপ করিস না নামিরা, যা হওয়ার তাই হয়েছে। আর সে একজন জিন আর আমরা মানুষ, তাই কখনোই আমরা পারবো না তাদেরকে ভালোবেসে সংসার করতে। আর কান্না করিস না, এবার উঠে পড়। এরপর আমি সুবর্ণাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করি আর ওর কাছে মাফ চাই সবকিছুর জন্য। যেই দিকে সাদকিম চলে গেছে সেই দিকে দাঁড়িয়েও আমি অনেকক্ষণ মাফ চাই সাদকিম জিনের কাছে। এরপর আমি আর সুবর্ণা আমার বাসায় চলে আসি। আমি খুবই ভেঙে পড়েছিলাম, কিন্তু সুবর্ণা আমার পাশে ছিল, আমাকে একদম ভেঙে পড়তে দেয়নি। আস্তে আস্তে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আগের মতো হয়ে গেল। আস্তে আস্তে আমরাও ভুলে যেতে লাগলাম সাদকিম জিনকে। বাড়ি থেকে আমার জন্য বিয়ের কথা চলছে, বয়স হয়েছে, তাই এবার ঠিক করেছি বিয়ে করে নিজের সংসার করব।